আজ থেকে তাহলে আমাদের উপন্যাস শুরু হচ্ছে। 3টি উপন্যাস আমাদের পাঠ্য আছে, কৃষ্ণকান্তের উইল, বলয় গ্রাস এবং আরণ্যক। 3টি উপন্যাসেরই টেক্সট আমি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। অবশ্যই প্রত্যেকে ওখান থেকে টেক্সট গুলো পড়বে, টেক্সটের পিডিএফ দেওয়া আছে। আর আজ থেকে আমরা কৃষ্ণকান্তের উইল শুরু করলাম। দেখো, আমরা একটু ধরে ধরে পড়বো। কেমন ধরে ধরে পড়বো? ধরো, কৃষ্ণকান্তের উইলের আমরা প্রথম দুটো খণ্ড পাই। প্রথম খণ্ডে আমরা প্রায় 31টা মতো পরিচ্ছেদ পাচ্ছি এবং দ্বিতীয় খণ্ডে পাচ্ছি 15টা মতো পরিচ্ছেদ এবং একটা পরিশিষ্ট আছে। তো আমরা এই উপন্যাসটাকে 3টে পার্টে ভাগ করে পড়বো। ঠিক আছে, মোটামুটি অ্যাভারেজ 15টা করে পরিচ্ছেদ আমরা পড়বো এবং নেক্সট ক্লাসে আমরা তার এই অংশটুকুর পড়া ধরবো এবং পরের অংশটুকু পড়বো। ঠিক আছে, তাহলে চলো আজ শুরু করি। প্রথম দেখো, বলা হচ্ছে কৃষ্ণকান্তের উইলের 2টি খণ্ড। একটু আগেই বললাম 2টি খণ্ড, যার প্রথম খণ্ডের 31টি পরিচ্ছেদ আছে এবং দ্বিতীয় খণ্ডের আছে 15টি পরিচ্ছেদ। উপন্যাসটি প্রকাশিত হচ্ছে কত সালে? 1878 সালে, যার দ্বিতীয় সংস্করণ হচ্ছে 1882 এবং চতুর্থ সংস্করণ হচ্ছে 1892-এ। এবং এই সংস্করণগুলো মনে রাখা ইম্পর্টেন্ট, তার কারণ হলো বঙ্কিমচন্দ্রের জীবৎকালে এই উপন্যাসটি 4টি সংস্করণই প্রকাশিত হয় এবং এটি চতুর্থ সংস্করণ, অর্থাৎ 1892 সালে যে সংস্করণটি প্রকাশিত হয়, এটি কিন্তু বঙ্কিমচন্দ্রের জীবৎকালের শেষ সংস্করণ। ঠিক আছে, সেহেতু আমরা সংস্করণগুলো মনে রাখবো এবং আরো বেশ কিছু ইনফরমেশন আমরা নেক্সট পরের স্লাইডগুলোতে দেখবো। এই ধরনের কিছু ইনফরমেশন আমরা ক্লাসে আরো যত এগোবো তত আরো দেখবো। ঠিক আছে, আর কিছু নোটসেও তো তোমাদের আছে, নোটস থেকে আমি সবকিছু তুলিনি, কিছু কিছু জিনিস তোমাদেরকে এখানে দেখিয়েছি। প্রথমে চলে আসি চরিত্র পরিচিতিতে। আমরা একটা উপন্যাস পড়ার আগে যদি একটু চরিত্রগুলো সম্পর্কে জেনে যাই, তাহলে সুবিধা যেটা হয় যে যখন আমরা পড়ি তখন আমাদের একটু বুঝতে সুবিধা হয় যে এই চরিত্র এই কাজ করেছিল। তো আমরা পরিচিতিটা একটু দেখে নেব। মেন চরিত্র হচ্ছে কৃষ্ণকান্ত রায়। আচ্ছা, আমি একটা লেজার পেন দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মেন চরিত্র হচ্ছে কৃষ্ণকান্ত রায়, যিনি এই উপন্যাসের পুরো একদম মেন ভূমিকা পালন করছেন এবং এনার তৈরি করা উইল নিয়েই এই গল্পের সূত্রপাত। গল্পের নাম বা উপন্যাসের নাম কৃষ্ণকান্তের উইল, সেই কৃষ্ণকান্তই হলেন এই ব্যক্তি। এই কৃষ্ণকান্ত রায়ের পুত্ররা দেখো, হরলাল হচ্ছেন কৃষ্ণকান্ত রায়ের বড় ছেলে, বিনোদলাল হচ্ছেন কৃষ্ণকান্তের ছোট ছেলে। এছাড়া কৃষ্ণকান্তের এক কন্যা আছেন যার নাম শৈলবতী। এছাড়া কে আছে? কৃষ্ণকান্ত রায়ের সংসারে আর আছে তার গৃহিণী, অর্থাৎ তার স্ত্রী, এবং হরলালের পুত্র, অর্থাৎ তার জ্যেষ্ঠ পুত্রের পুত্র হরলাল। তো এই হচ্ছে তাদের সংসার। এবার বলা হচ্ছে আর কে আছে? রামকান্ত রায়। রামকান্ত হলেন কৃষ্ণকান্ত রায়ের দাদা বা ভাই। ঠিক আছে, কৃষ্ণকান্ত এবং রামকান্ত এরা দুই ভাই। এছাড়া দেখো আরো কি ক্যারেক্টার পাচ্ছি। পাঁচি চারালনি, রোহিণীকে রাত্রে বাগান থেকে ফিরতে দেখেছিল যে, রোহিণীও একটি ক্যারেক্টার, এই গল্পের একটি নায়িকা চরিত্র বলতে পারি আমরা রোহিণী, যাকে সে রাত্রে ফিরতে দেখেছিল। হরমণি ঠাকুরানী যে পরিচারিকা। এছাড়া আছে রামের মা, শ্যামের মা, হারি তারি পারি, যাদেরকে ক্ষীরোদা তার মনের কষ্টের কথা বলেছিল। এই ক্ষীরোদা হচ্ছেন এমন একজন ক্ষীরোদা বা ক্ষীরিদ্ধি বা ক্ষীরিদ্ধি তনয়া, এর নামের অনেকগুলো নাম আছে। তিনি একজন চাকরানী এবং সে মানে একজনের কথা 5 জনকে বলে বেড়ায়, এই ধরনের একজন মানুষ। ঠিক আছে, তো সে যাকে যাকে তার মনের কষ্টের কথা বলেছিল, সেই নাম হিসাবে আমরা রামের মা, শ্যামের মা, এই ধরনের নামগুলোকে পাচ্ছি। এছাড়া আছে বিনোদিনী। বিনোদিনী হচ্ছে ভ্রমরের ঠাকুরজি। ভ্রমরকে সেটাও আমরা দেখবো। সুরধনী রায়। সুরধনী রায় হচ্ছে বাড়ির একজন বউ, এই রায়বাড়িরই একজন বউ। এছাড়া আছে ডেপুটি পোস্টমাস্টার, যার বেতন 15 টাকা। গোবিন্দলাল। গোবিন্দলাল হচ্ছে রামকান্তের পুত্র। যে রামকান্ত আর কৃষ্ণকান্ত দুই ভাই, সেই রামকান্তের পুত্র হচ্ছেন গোবিন্দলাল। গোবিন্দলালের স্ত্রীর নাম কৃষ্ণমোহিনী বা কৃষ্ণকামিনী বা অনঙ্গমঞ্জরী বা ভ্রমর বা ভ্রমরা,
যে ভ্রমরের নাম আমরা একটু আগেই পেলাম, এই যে ভ্রমরের ঠাকুরজি বিনোদিনী। ঠিক আছে, এছাড়া আছে নগদী। নগদী হচ্ছেন একজন চাকরানী। হরি খানসামা কৃষ্ণকান্তের শয়নকক্ষের প্রহরী। ব্রহ্মানন্দ ঘোষ যে কৃষ্ণকান্তের উইল লিখত, এবং এনার হাতের লেখা খুবই ভালো, খুব সুন্দর হাতের লেখা বলে ইনি উইল লেখালেখির কাজ করতেন। এছাড়াও উনি কবিতাও লিখতেন। তো ব্রহ্মানন্দ ঘোষ বলে একটি ক্যারেক্টার আমরা পাচ্ছি। মতি গোয়ালনি, যাকে হরলাল 10 টাকা দেওয়ার কথা বলেছিল। এছাড়া আছে কে, পিয়ন, যার বেতন 7 টাকা। হরিদাস বৈরাগী, পেয়াদা, যে এই হরিদাস বৈরাগী পেয়াদা চিঠি বিলি করে। নিদ্রা সিংহ, সে হলো কনস্টেবল। নিশাকর দাস মাধবীনাথের কলকাতার আত্মীয়। খোনা এবং রূপা বলে আমরা গোবিন্দলালের পরবর্তী জীবনের দুইজন ভৃত্যের নাম পাই। দানেশ খাঁ সেই গোবিন্দলালেরই বাড়ির একজন গায়ক। এছাড়া দেখো আরো অনেক ক্যারেক্টার পাচ্ছি আমরা। রোহিণী, যাকে বললাম যে অনেকটা মেন ক্যারেক্টারের ভূমিকা পালন করছেন, ব্রহ্মানন্দের ভ্রাতৃকন্যা এবং বিধবা। যে ব্রহ্মানন্দ কবিতা লেখেন এবং উইল লেখেন, ঠিক আছে, সেই ব্রহ্মানন্দের ভ্রাতৃকন্যা এবং বিধবা। হরি ঘোষ, হরি ঘোষ হচ্ছেন কৃষ্ণকান্ত স্বপ্নে যার মোকদ্দমায় জাল দলিল দাখিল করেছিল। ঠিক আছে, মানে কৃষ্ণকান্ত একজন আফিমখোর ব্যক্তি ছিলেন, নেশারু। তো এই কৃষ্ণকান্ত আফিম খেয়ে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতেন, কখনো স্বর্গে, কখনো দলিল দাখিল করছেন, কখনো কাউকে কার্তিক ভাবছেন, মহাদেবকে দেখছেন। তো আফিম খেয়ে যে যে দৃশ্যগুলো দেখছেন, সেখানে তিনি দেখছেন যে হরি ঘোষের মোকদ্দমায় সে জাল দলিল দাখিল করেছিল, এই ধরনের। এরপর আসছে ভ্রমরের চাকরানী, যার নাম আমরা একটু আগেই পেয়েছিলাম, ক্ষীরোদা বা ক্ষীরিদ্ধি তনয়া বা ক্ষীরোদমণি বা ক্ষীরি। তারিণীর মা, যে বিধবা হয়েও মাছ খায়। গোবিন্দলালের বাগানের মালিক, মালিক নয় এটা মালি হবে, ঠিক আছে, মালি, সে ছিল উড়িয়া। রাসবিহারী দে হলো নিশাকরের ছদ্মনাম। চুনিলাল দত্ত হলো গোবিন্দলালের ছদ্মনাম। গোবিন্দলাল পরবর্তী জীবনে এই চুনিলাল ছদ্মনামী ছিলেন। ফিচেল খাঁ, ফিচেল খাঁ হচ্ছেন সুদক্ষ ডিটেকটিভ এবং ইন্সপেক্টর। ফিচেল খাঁ। যামিনী, যামিনী হচ্ছে ভ্রমরের জ্যেষ্ঠ ভগিনী। ঠিক আছে। শচীকান্ত, শচীকান্ত হচ্ছেন গোবিন্দলালের ভাগিনেয়, যে পরবর্তীকালে তার সম্পত্তির অধিকারী হয়, অর্থাৎ গোবিন্দলালের সম্পত্তির অধিকারী হয়। এই হচ্ছে মূলত ক্যারেক্টার গুলো। মোটামুটি আমরা সমস্ত ক্যারেক্টার গুলোই এখানে তোলার চেষ্টা করেছি। তো এই ক্যারেক্টার গুলো যখন তোমরা নোটসটা পড়বে, নোটসটা পড়ার পরে আরো একবার ক্যারেক্টার গুলো পড়ে নেবে, তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে ক্যারেক্টার গুলোর সম্পর্কে, বা ক্যারেক্টার গুলো কে কোন ভূমিকা পালন করছেন সেইগুলো। চলো এবার দেখে নিই। বলছি উপন্যাসের 2টি খণ্ড আমরা প্রথমেই পড়লাম। প্রথম খণ্ডে 31টি পরিচ্ছেদ এবং দ্বিতীয় খণ্ডে 15টি, অর্থাৎ মোট 46টি পরিচ্ছেদ আছে। এখানে দেখো পরিচ্ছেদ গুলো আমরা বলেছি যে প্রথম আজ ক্লাসে আমরা 15টা পরিচ্ছেদ পড়বো। তো এক একটা পরিচ্ছেদ সম্পর্কে ছোট করে একটু ডিটেলস দেখে নিই, তারপরে বড় করে ডিটেলস দেখবো। প্রথম পরিচ্ছেদের ঘটনা কি, যেখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণকান্ত রায় তার সম্পত্তিকে উইল করে যাচ্ছেন। আগেকার দিনে এমন হতো না যে তার অনেক সম্পত্তি, স্থাবর অস্থাবর প্রচুর সম্পত্তি থাকতো, এবং তার যত উত্তরাধিকারী আছে তাদের প্রত্যেকের নামে উইল করে যেতেন সেই সমস্ত মানে জমিদাররা। তো এখানেও সেই রকম কৃষ্ণকান্ত রায় একজন জমিদার তুল্য ব্যক্তি। তো তিনি তার সমস্ত সম্পত্তি উইল করে যাচ্ছেন, এবং উইল বারে বারে পরিবর্তন হচ্ছে। প্রথমবার উইল করছেন, তারপর আবার দ্বিতীয়বার উইল করছেন, এবং হরলাল অর্থাৎ তার জ্যেষ্ঠ পুত্র, আমরা পড়েছি যে হরলাল হচ্ছে তার জ্যেষ্ঠ পুত্র, সেই জ্যেষ্ঠ পুত্র তৃতীয়বার মানে বিধবা বিবাহ করবে বললে তিনি আবার তৃতীয়বারের জন্য উইল পাল্টানোর পরিকল্পনা করছেন। এই পর্যন্তই শেষ হচ্ছে আমাদের প্রথম পরিচ্ছেদ। নেক্সট আসছে দ্বিতীয় পরিচ্ছেদ, যেখানে দেখা যাচ্ছে এই হরলাল, কৃষ্ণকান্তর এই জ্যেষ্ঠ পুত্র হরলাল, সে ছিল ভীষণই ধূর্ত এবং ঠক জাতীয় একজন ব্যক্তি। তো সে ব্রহ্মানন্দকে লাগাচ্ছেন যে উইলটা, তার লেখা উইলটা জাল করার জন্য, এবং তাকে ব্রহ্মানন্দকে বলছে যে আমি তোমাকে এত টাকা দেব, তুমি উইলটা জাল করো বা আসল উইলটা আমাকে এনে দাও, নকল উইলটা সেখানে রেখে। তৃতীয় পরিচ্ছেদে হরলাল দেখা যাচ্ছে যে ব্রহ্মানন্দ আধা সম্মত হচ্ছে বা হচ্ছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো হরলাল কি করলেন, এবার তার বাড়ি বললাম একটু আগেই যে রোহিণী থাকতো,
রোহিণী তার ভ্রাতৃকন্যা না, তাই বললাম না? রোহিণী কে হয়? ব্রহ্মানন্দের, হ্যাঁ, ভ্রাতৃকন্যা, অর্থাৎ ভাইয়ের মেয়ে। তো গিয়েছে এবার কি করতে, হরলাল গেছে যে রোহিণীকে বলতে যে তুমি উইল চুরি করে আনো, এবং পরিবর্তে কি করছে, পরিবর্তে রোহিণীকে বিয়ের প্রলোভন দেখাচ্ছে। আগেই বলা হয়েছে যে রোহিণী বিধবা, এবং হরলাল বিধবা বিবাহ করবে বলেছে, এবং হরলাল রোহিণীকে বিয়ের প্রলোভন দেখাচ্ছেন যে মানে রোহিণীকে বিবাহ করবেন, এই ধরনের একটা ব্যাপার। তো এই পরিচ্ছেদ এই পর্যন্ত। নেক্সট আসছে চতুর্থ পরিচ্ছেদ, যেখানে রোহিণী কৃষ্ণকান্তের ঘরে চুরি করতে যায়। প্রলোভনে প্রলুব্ধ হয়ে গেছে সে হরলালের কথায়, তো যথারীতি সে গেছে কৃষ্ণকান্তের ঘরে চুরি করতে। পঞ্চম পরিচ্ছেদে দেখা যায় যে চুরি মানে চতুর্থ পরিচ্ছেদে সে চুরি করে নিয়ে চলে আসছে। পঞ্চম পরিচ্ছেদে দেখা যাচ্ছে রোহিণী যে উইলটা চুরি করে আনা সত্ত্বেও কিন্তু হরলালকে দিচ্ছে না, এবং সেটি নিজের কাছে রেখে দিচ্ছে। এবং এখানে রোহিণী একটা খুব একটা কথা বলেছেন যে হরলাল যদি রোহিণীকে বিবাহ করে, তাহলে রোহিণী বলছে উইলটা তোমার কাছে থাকাও যা, আমার কাছেও থাকাও তাই। তো এই যুক্তি দিয়ে রোহিণী কিন্তু হরলালকে উইলটা দিচ্ছে না, এবং পরিবর্তে কি হচ্ছে সেগুলো আমরা আরো ডিটেলসে পরে জানবো। নেক্সট দেখো ষষ্ঠ পরিচ্ছেদ, যেখানে রোহিণী গোবিন্দলালের সরোবরে, এটা সরোবর হবে, সরোবর সংলগ্ন একটি পুষ্পোদ্যান ছিল, তার পাশে সেই সরোবর বা সেই পুষ্করণী থেকেই জল আনতে যায়। পরবর্তী পরিচ্ছেদে রোহিণী এবং গোবিন্দলালের কথাবার্তা হয়। এইখানেই আমরা উপন্যাসের প্রথম দেখতে পাচ্ছি, মনে রাখবে, রোহিণী এবং গোবিন্দলালের দেখা সাক্ষাৎ হচ্ছে বা কথোপকথন হচ্ছে কিন্তু সপ্তম পরিচ্ছেদে। গোবিন্দলাল রোহিণীর কাছে জানতে চাইছে যে সে কাঁদছে কেন, অর্থাৎ রোহিণী গিয়ে পুকুর ঘাটে বসে বসে কাঁদছে, তো গোবিন্দলাল সেটা দেখতে পেয়েছে। তো দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করছে যে সে কাঁদছে কেন। পরিবর্তে রোহিণী বলছেন যে আমি একদিন তোমাকে সবই বলবো, কিন্তু এখন নয়। এরপর আসছে অষ্টম পরিচ্ছেদ। অষ্টম পরিচ্ছেদে দেখো রোহিণীর মনে সুমতি এবং কুমতির দ্বন্দ্ব, অর্থাৎ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যেমন কোনো জিনিস কোনো কাজ করার আগে বা যখন কোনো জিনিস নিয়ে মনের মধ্যে একটা দ্বন্দ্ব উপস্থিত হয়, তখন মনের মধ্যে দেখবে দুটো জিনিসের বিবাদ হয়, কেউ বলে যে হ্যাঁ এটা করা উচিত, কেউ বলে যে না। তো রোহিণীর মনেও ঠিক তেমন কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, এবং সেখানে তার মনের সুমতি এবং কুমতি এরা পরস্পরকে মানে পরস্পরের সাথে কথোপকথন করছে, এবং পরিবর্তে দেখা যাচ্ছে কি অবশেষে এই কুমতিরই জয়লাভ ঘটছে। ঠিক আছে, এবং এই নিয়ে মানে কুমতির জয়লাভ কেন ঘটছে, মানে বা এই সুমতি কুমতির কথোপকথন কি নিয়ে হচ্ছে, মূলত উইল ফেরত দেবে কিনা। সুমতি বলছে কি উইল ফেরত দেওয়া উচিত, কুমতি বলছে না উইল কেন ফেরত দেব। ঠিক আছে, এই ব্যাপার নিয়ে একটা কথোপকথন সুমতি এবং কুমতির মধ্যে হচ্ছে। নেক্সট আসছে নবম পরিচ্ছেদ, যেখানে চুরি করা উইল রোহিণী ফেরত দিতে আসছে কৃষ্ণকান্তের ঘরে, এবং এসে ধরা পড়ে যাচ্ছে। দশম পরিচ্ছেদে দেখা যাচ্ছে যে গোবিন্দলালের স্ত্রী, এইখানে অর্থাৎ দশম পরিচ্ছেদে আমরা ভ্রমরের কথা প্রথম জানতে পাচ্ছি। গোবিন্দলালের স্ত্রী ভ্রমর, সেই ভ্রমর রোহিণীকে বাঁচাতে চাইছে। তাহলে রোহিণীর সাথে গোবিন্দলালের প্রথম সাক্ষাৎ বা কথোপকথন হচ্ছে কত পরিচ্ছেদে, কততম? রোহিণীর সাথে গোবিন্দলালের সাক্ষাৎ বা কথোপকথন হচ্ছে কততম পরিচ্ছেদ, দেখেই বলো, না দেখে বলতে হবে না এখন। সপ্তম পরিচ্ছেদ। সপ্তম পরিচ্ছেদ। আর প্রথম আমরা দেখতে পাচ্ছি ভ্রমরের পরিচয় পাচ্ছি আমরা প্রথম কত পরিচ্ছেদ, দশম পরিচ্ছেদ। এবং এই পরিচ্ছেদেই আমরা জানতে পাচ্ছি যে ভ্রমর কিন্তু রোহিণীকে বাঁচাতে চাইছে, কারণ অলরেডি রোহিণী ধরা পড়ে গেছে কৃষ্ণকান্তের কাছে, এবং রোহিণীকে সাজা দেওয়া হবে। তো ভ্রমর চাইছে রোহিণীকে বাঁচাতে, ফলত ভ্রমর গোবিন্দলালকে বলছে যে রোহিণীকে বাঁচানোর জন্য। এবার দেখো 11 নম্বর পরিচ্ছেদ, এখানে কি বলছে, গোবিন্দলাল রোহিণীকে কৃষ্ণকান্তের কাছ থেকে ছাড়িয়ে নেয়, ভ্রমরের কাছে পাঠিয়ে দেন নগদী চাকরানীকে দিয়ে। তাহলে নগদী চাকরানীর কথা আমরা কোথায় পেলাম, এই নগদী চাকরানীকে দিয়েই কিন্তু রোহিণীকে ভ্রমরের কাছে পাঠানো হয়েছিল। তাহলে
রোহিণীকে ভ্রমরের কাছে পাঠানো হচ্ছে 11তম পরিচ্ছেদে। কোন পরিচ্ছেদে কোন ঘটনা ঘটছে সেটাও মনে রাখতে হবে। নেক্সট 12 পরিচ্ছেদ, গোবিন্দলাল রোহিণীকে কলকাতায় চলে যেতে বলে। মানে গোবিন্দলাল সেই হিসাবে কৃষ্ণকান্তকে বোঝাবে বা তার জ্যাঠামশাইকে বোঝাবে এবং রোহিণীকে কলকাতায় পাঠিয়ে দেবে, এরকম একটা চিন্তা ভাবনা করে। তো গোবিন্দলাল রোহিণীকে কলকাতায় যাওয়ার কথা বলে। 13 পরিচ্ছেদে গোবিন্দলাল কৃষ্ণকান্তের কাছে রোহিণীর মুক্তির দাবি করতে গেছে, অর্থাৎ কৃষ্ণকান্ত যাতে রোহিণীকে ছেড়ে দেয় সে কথা বলতে গেছে। 4 পরিচ্ছেদ, যেখানে জানা যাচ্ছে যে রোহিণী কলকাতায় যেতে অসম্মত হচ্ছে। এবার দেখো কেন অসম্মত হচ্ছে, সেই কথা হলো কেননা গোবিন্দলালকে না দেখে সে থাকতে পারবে না। গোবিন্দলাল ভ্রমরকে জানায় যে রোহিণী তাকে ভালোবাসে। ঠিক আছে। আর 15 পরিচ্ছেদে, এই পরিচ্ছেদে দেখা যায় যে রোহিণী জলে ডুবে আত্মহত্যার চেষ্টা করে। তো এই হচ্ছে 15টা পরিচ্ছেদ। এই পর্যন্তই আমরা আজ পড়বো যে রোহিণী জলে ডুবে আত্মহত্যার চেষ্টা করছে সেই পর্যন্ত। তো দেখো আমরা একে একে প্রতিটা পরিচ্ছেদ দেখে নেব। প্রথমে দেখো কৃষ্ণকান্তের পরিবারটা আমরা দেখে নিই। কৃষ্ণকান্ত, তারা দুই ভাই, কে কৃষ্ণকান্ত রায় এবং রামকান্ত রায়। কৃষ্ণকান্ত রায়ের দুই পুত্র, হরলাল এবং বিনোদলাল, এবং কন্যা হচ্ছে শৈলবতী। এই চারটাও তোমাদের নোটসে তোলা আছে। আর রামকান্তের একমাত্র পুত্র হচ্ছে গোবিন্দলাল। ঠিক আছে। এখানে আমরা আরো বেশ কিছু ইনফরমেশন পাচ্ছি। বঙ্কিমচন্দ্রের জীবৎকালে কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি 4টে সংস্করণ প্রকাশিত হয়, যার মধ্যে সর্বশেষ সংস্করণ হচ্ছে 1892 সাল। উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হতে শুরু করে 1882-তে, অর্থাৎ অনেকটাই আগে। কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি নাট্যাকারে অভিনীত হচ্ছে ন্যাশনাল থিয়েটারে এবং নাট্যাকারে প্রকাশিত হচ্ছে 1883 সালে। উপন্যাসটির নাট্যরূপ দেখো কে কে দিয়েছিলেন। দুটো নাট্যরূপ আছে, একটা অতুল কৃষ্ণ মিত্র যেটা এমআরএল থিয়েটারে অভিনীত হয়েছিল, সেই নাট্যরূপ কৃষ্ণকান্তের উইল নামে প্রকাশিত হচ্ছে 1892-এ। আর আরো একটা নাট্যরূপ আমরা পাচ্ছি ভ্রমর নামে, যেটি অমরেন্দ্রনাথ দত্ত দিয়েছেন, ক্লাসিক থিয়েটারে যেটি অভিনীত হচ্ছে। ঠিক আছে। এবং একদম প্রথমে অভিনীত হচ্ছে কোথায়, ন্যাশনাল থিয়েটারে, এই কৃষ্ণকান্তের উইলটি। তাহলে আমরা 3টে থিয়েটারের নাম পাচ্ছি, মনে রাখবো। প্রথম অভিনীত হচ্ছে ন্যাশনাল থিয়েটারে, আর তারপর আসছে এমআরএল থিয়েটার এবং ক্লাসিক থিয়েটারের কথা। এবার দেখো এক একটা করে আমরা পরিচ্ছেদ দেখে নিই। প্রথম পরিচ্ছেদে কি বললাম, প্রথম পরিচ্ছেদে দুবার উইল পরিবর্তন করা হচ্ছে, দুটো উইল আমরা দেখতে পাচ্ছি এবং তৃতীয়বার উইল পরিবর্তনের কথাও উঠছে। তো দেখা যাচ্ছে উপন্যাসের শুরুতেই হরিদ্রা গ্রামের জমিদার কৃষ্ণকান্ত রায় তার জমিদারির মুনাফা প্রায় 2 লক্ষ টাকা, যেটি উপার্জন করেছেন কে, রামকান্ত এবং কৃষ্ণকান্ত, এই দুই ভাই মিলিয়ে। এবং হঠাৎ করে রামকান্ত রায়ের মৃত্যু হচ্ছে এবং কৃষ্ণকান্ত কিন্তু তার ভাই মারা যাচ্ছে বলে তার ভাইয়ের পুত্রদের কোনো কিছু ভাগ দেবে না, এমন কিন্তু করছেন না। উনি একদম সমান ভাগ রেখে কৃষ্ণকান্ত তার পুত্রদের, তার সম্পত্তির দেখো একটা ভাগ 16 আনা হয়, তো 16 আনার 8 আনা রামকান্তর পুত্রকে দিয়ে দিচ্ছেন, গোবিন্দলালকে। আর বাকি 8 আনা অর্থাৎ কৃষ্ণকান্তের ভাগের 8 আনা ভাগ করছেন কেমন ভাবে, হরলালকে দিচ্ছেন 3 আনা, বিনোদলালকে দিচ্ছেন 3 আনা, অর্থাৎ তার দুই পুত্রকে। তার গৃহিণীকে দিচ্ছেন 1 আনা এবং শৈলবতীকে 1 আনা। তো এইভাবে ভাগ করছেন তিনি 8 আনাকে। এই হচ্ছে তার প্রথম উইল। এবার আসছে দ্বিতীয় উইল। দেখা যাচ্ছে যে হরলাল ভীষণ দুর্মুখ, সে নানান রকম কাজকর্ম করছে এবং বাড়ি ছেড়ে চলে গেছে। তো অবাধ্য, তার পিতার কথা শোনে না। ফলত কৃষ্ণকান্ত কি করছেন, যে কৃষ্ণকান্ত উইলটা আবার পরিবর্তন করছেন এবং পরিবর্তন করে গোবিন্দলালের 8 আনা একই থাকছে, হরলালের যে 3 আনা ছিল সেই 3 আনার থেকে 1 আনা রেখে বাকি 2 আনা বিনোদলালের কাছে চলে যাচ্ছে, আর বাদ বাকি সব একই থাকছে। এই দুটোই শুধু পরিবর্তন হচ্ছে, হরলালের 1 আনা হয়ে যাচ্ছে আর বিনোদলালের 5 আনা হয়ে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে কৃষ্ণকান্তের কাছে সংবাদ আসছে যে হরলাল বিধবা বিবাহ করবে বলেছে, ফলত
কৃষ্ণকান্ত রায় আবার রেগে যাচ্ছেন, রেগে গিয়ে কি করছেন যে এবার হরলালকে পুরোপুরি শূন্য দেবেন ঠিক করলেন। বলছে কৃষ্ণকান্ত বাবু এবার হরলালকে শূন্য এবং হরলালের পুত্রকে 1 পাই দেবে বলে ঠিক করেন। ঠিক আছে, হরলালের পুত্রকে তাও বলেছেন বিনোদলাল। বিনোদলাল তার পিতাকে বলছেন যে একেবারে তাকে শূন্য দেওয়া কি উচিত হবে, তার পুত্র আছে তো, সেহেতু হরলাল বলছেন ঠিক আছে তার পুত্রকে আমি 1 পাই দেব এবং আমার জমিদারির যা মুনাফা 2 লক্ষ টাকার 1 পাই হলে 3000 টাকার উপরে হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পরিচ্ছেদ। এবার আসছে দ্বিতীয় পরিচ্ছেদ। দেখো দ্বিতীয় পরিচ্ছেদে আমরা কি পেয়েছিলাম যে হরলাল ব্রহ্মানন্দকে উইল জাল করার কথা বলছেন এবং 500 টাকা আগাম দিতে চাইছেন। হরলাল ব্রহ্মানন্দকে একটা উইল করেন এবং সেই উইল দিতে বলেন, যার মর্মার্থ কি দাঁড়াচ্ছে। দেখো হরলাল কি উইল করতে বলছে, বিনোদলালের 3 আনা 3 আনাই থাকবে, গোবিন্দলাল, গৃহিণী, শৈলবতী এবং হরলালের পুত্র প্রত্যেকে 1 পাই করে পাবে এবং বাকি 12 আনা পাবে কে, হরলাল নিজে। এটা হচ্ছে হরলালের উইল এবং এই উইলটাকেই জাল করে বা নকল করে পাল্টে নিয়ে আসতে বলা হচ্ছে। কৃষ্ণকান্তকে এই উইলটা দিয়ে আসতে বলা হচ্ছে এবং কৃষ্ণকান্ত রায়ের কাছে যে উইল আছে সেটাকে ফেরত নিয়ে আসতে বলা হচ্ছে। তো ব্রহ্মানন্দকে 1000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে, ব্রহ্মানন্দকে 1000 টাকা দেওয়া হবে এবং 500 টাকা অগ্রিম দিচ্ছে। কিন্তু ব্রহ্মানন্দের মনে ভয় হয় যে সে উইল, জেলখানারও একটা ভয় আছে, তো এই ভয়, নানান রকম ভয়ের উদ্রেক হচ্ছে তার মনে। ফলত হরলাল কি করছে, হরলাল ব্রহ্মানন্দের ভ্রাতৃকন্যা রোহিণীর দ্বারস্থ হচ্ছে। রোহিণী তখন রান্না করছিল এবং হরলাল কি বলছে দেখো, যে কোনো এক সময় হরলাল রোহিণীকে কোনো একটা উপকার করেছিল। দেখো এখানে বলছে যে সেদিন রোহিণী গঙ্গা স্নান করে আসার সময় যাত্রী দিগের থেকে দল ছাড়া হয়ে গিয়েছিল, তখন হরলাল তাকে দেখে পালকি বেয়ারা করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এই যে কোনো একদিন উপকার করেছিল, সেই উপকারের দোহাই দিয়ে রোহিণীকে কিন্তু হরলাল কাজে লাগাচ্ছে এবং তাকে প্রলুব্ধ করছে বিধবা বিবাহ করবে বা রোহিণীকে বিবাহ করবে বলে। ফলত রোহিণী রাজি হয়ে যাচ্ছে উইল চুরি করার জন্য। এবার আসছে তৃতীয় পরিচ্ছেদ, এই চতুর্থ পরিচ্ছেদ। আচ্ছা, এটা হচ্ছে রোহিণীকে রাজি করার, এটা হচ্ছে তৃতীয় পরিচ্ছেদের ঘটনা। ঠিক আছে, এরপর আসছে চতুর্থ পরিচ্ছেদ। এক একটা পরিচ্ছেদে খুবই অল্প ঘটনা আছে এবং বঙ্কিমের লেখা তোমরা প্রত্যেকেই জানো যে একটু ডিটেলস করে লেখা, যে কোনো জিনিসকে আরো একটু বাড়িয়ে বড় সড়ো করে লেখা। ঘটনা অল্প কিন্তু একটু ডিটেলে লেখা, কারণ প্রথম দিকের উপন্যাস, একদম প্রথম উনি এই লেখাগুলো লিখছেন উপন্যাসের। তো যাই হোক, সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আমাদের বিচার্য বিষয় হচ্ছে এক একটা পরিচ্ছেদে কিন্তু আমরা খুব অল্প সংখ্যক বা অল্প ঘটনা পাচ্ছি, তো পড়তে আশা করি অসুবিধা হবে না কারণ, পড়ে নেবে কিন্তু পরের সপ্তাহের মধ্যে। নেক্সট দেখো চতুর্থ পরিচ্ছেদ। বলা হচ্ছে রাত্রি 8টার সময় কৃষ্ণকান্ত কি করেন, আফিমের সেবাতে, আফিম নেশায় ঝিমাচ্ছিলেন, তিনি সবসময় আফিম সেবা করেন এবং সেখানে আসছে রোহিণী। রোহিণী এসে তার যে উইলটা চুরি করার কথা ছিল সেটা কিন্তু সে চুরি করে নিয়ে চলে যাচ্ছে এবং তখন কিন্তু কৃষ্ণকান্ত রায় পুরো আফিমের নেশায় মশগুল হয়ে আছেন এবং তিনি উল্টোপাল্টা সব স্বপ্ন দেখছেন। দেখো ব্রহ্মার বেটা বিষ্ণু এসে বিশুভারুরও মহাদেবের কাছে 1 কৌটো আফিম কর্য নিয়ে এই দলিল লিখে দিল, মানে এই সমস্ত, মহাদেব গাঁজার ঝোঁকে ফ্লোজ করতে ভুলে গেছেন। তো এই ধরনের ঘটনাগুলো তিনি নেশার ঘোরে দেখছেন। নেক্সট আসছে পঞ্চম পরিচ্ছেদ, যেখানে রোহিণী হরলালকে উইল চুরি করার সমস্ত ঘটনা জানালো, কিন্তু সত্য কথা কিছু বললো না। সে যে কিভাবে চুরি করেছে সেটা কিন্তু সত্য ঘটনা বললো না, সে একটা মিথ্যে গল্প বানিয়ে বললো এবং কাগজখানা কিন্তু হরলালকে দিল না। ফলত হরলাল রাগ করে এবং রাগ করলো এবং রোহিণীকে বলল যে আমি যাই হই কৃষ্ণকান্ত রায়ের পুত্র, যে চুরি করেছে তাকে কখনো গৃহিণী করতে পারবো না, এমন একটা কথা বলে সে কিন্তু চলে গেল ওখান থেকে এবং উইলটা রোহিণীর কাছেই রয়ে গেল। নেক্সট ষষ্ঠ পরিচ্ছেদ। ষষ্ঠ পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি যে এমনি ব্রহ্মানন্দর গৃহ সম্পর্কে বলা হয়েছে।
ব্রহ্মানন্দ বলছেন যে মানে ব্রহ্মানন্দের গৃহে ঠকামি, মিথ্যা সংবাদ, কোন্দল, ময়লা এই সমস্ত জিনিস নাই। তার কারণ হচ্ছে তার বাড়িতে চাকরানি নেই। তাহলে উল্টো করে যদি বলা হয় তাহলে বোঝা যাচ্ছে যে যে বাড়িতে চাকরানি আছে সেই বাড়িতে এই কোন্দল, ঠকামি, মিথ্যা সংবাদ মানে এক কথা ঘুরিয়ে মিথ্যা করে আরেকজনকে বলা, এই ধরনের কথাগুলো কিন্তু তার বাড়িতে আছে। মানে ব্রহ্মানন্দের বাড়িতে নেই, কিন্তু যাদের বাড়িতে চাকরানি আছে তাদের বাড়িতে আছে। সরোবর নদীর তীর যেখানে গোবিন্দলালের পুষ্পোদ্যান, সেইখানে গেছে কে? রোহিণী। প্রথম খণ্ডের সপ্তম পরিচ্ছেদে বলছে বারুণী পুষ্করিণীটি বা পুকুরটি অতি বৃহৎ, যেখানে নীল কাঁচের আয়নার মতো ঘাসের ফ্রেমে আটা পড়িয়া আছে। রোহিণী সেই ঘাটের কানায় একা বসে কাঁদছিল। এমন সময় গোবিন্দলালের সাথে তার দেখা হচ্ছে। গোবিন্দলাল এসে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কাঁদছো কেন? তো রোহিণী বলছেন যে একদিন আমি সব বলবো তোমাকে। এরপর আসছে অষ্টম পরিচ্ছেদ, যেখানে সুমতি নামক দেবকন্যা এবং রোহিণী নামক রাক্ষসী, অর্থাৎ যেটা আসলে মনের দ্বন্দ্ব, সেই মনের দ্বন্দ্ব, দুটি দিক, একটা সুদিক এবং অপরটা কুদিক, দুটি দিক একে অপরের সাথে কথোপকথন করছেন। এবং দেখা যাচ্ছে এই দুইজন সর্বদা মনুষ্যের হৃদয় ক্ষেত্রে বিচরণ করে এবং সর্বদা পরস্পরের সহিত যুদ্ধ করে। রোহিণীর মনের এই বিতর্কে শেষমেশ কিন্তু কুমতিই জিতিল এবং সুমতি হারিল। পরবর্তী খণ্ডে বা পরবর্তী পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি রোহিণী যাচ্ছে সেই চুরি করা উইল ফেরত দিতে এবং কৃষ্ণকান্ত বাবুর কাছে ধরা পড়ে যাচ্ছে। কৃষ্ণকান্ত বলছে যে কৃষ্ণকান্ত ভেবেছেন যে উইল চুরি করতে এসছে, ফলত তাকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেওয়া হবে বলে এই শাস্তি দিচ্ছেন। এটা জানা যাচ্ছে। এরপরে দেখো দশম পরিচ্ছেদ, আমরা জেনেছিলাম ভ্রমরের কথা আমরা প্রথম দশম পরিচ্ছেদে জানতে পারছি। তো ভ্রমরের নাম এগুলো আমরা যে পরিচিতি, চরিত্র পরিচিতির মধ্যেই দেখেছি। এবং এখানে দেখো আরো বেশ কিছু কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। যে চাকরানির কথা একটু আগেই বলা হয়েছে, সেই চাকরানিদের কথোপকথন, এগুলো কিন্তু একটু পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট। আগেও বলেছি অন্যান্য গুলো পড়ানোর সময়, নাটক পড়ানোর সময়, যে কোনগুলো ইম্পর্টেন্ট হয়, তো এগুলো একটু দেখতে হবে। 1 নম্বর কি বলছে, 2 নম্বর কি বলছে, 3 নম্বর কি বলছে, তো এইগুলো আমি আর উল্লেখ করছি না, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এবং ওখানে দেখা যাচ্ছে ভ্রমর গোবিন্দলালের কাছে আকুতি জানাচ্ছে যে রোহিণীকে যাতে বাঁচানো হয়। একাদশ পরিচ্ছেদে গোবিন্দলাল কৃষ্ণকান্ত বাবুর কাছে যাচ্ছে যে রোহিণীকে যাতে একবার ছেড়ে দেওয়া হয়। ম্যাম বলছি দশম পরিচ্ছেদে ওখানে কৃষ্ণকান্তের স্ত্রীর নাম না, ওটা কৃষ্ণকান্তের ভাইপো গোবিন্দলালের স্ত্রীর নাম ভ্রমর হবে। হ্যাঁ, গোবিন্দলালের স্ত্রী। এই যে এখানে জাস্ট দশম পরিচ্ছেদটা গোবিন্দলালের স্ত্রীর নাম, এখানে কৃষ্ণকান্তের ভ্রাতুষ্পুত্রের স্ত্রীর নাম হবে। ঠিক ঠিক, গোবিন্দলালের স্ত্রী, কোনোভাবে মিস্টেক হয়ে গেছে। গোবিন্দলালের স্ত্রী, ঠিক একদম। আচ্ছা, নেক্সট আসছে একাদশ পরিচ্ছেদ, যেখানে গোবিন্দলাল যাচ্ছেন কৃষ্ণকান্ত বাবুর কাছে যে রোহিণীকে একবার ছেড়ে দিতে এবং তাকে বেলা 10টার সময় আবার এনে দেবে তার কাছে শাস্তি দেওয়ার জন্য বলে গোবিন্দলাল কৃষ্ণকান্ত বাবুর কাছ থেকে রোহিণীকে নিয়ে যাচ্ছে এবং নগদী চাকরানীকে দিয়ে এই রোহিণীকে ভ্রমরের কাছে পাঠিয়ে দিচ্ছে, তাই না? এটা আমরা পেয়েছিলাম আগে। এরপর আসছে দ্বাদশ পরিচ্ছেদ, যেখানে গোবিন্দলাল অন্তঃপুরে এসে দেখছেন যে ভ্রমর রোহিণীকে নিয়ে চুপ করে বসে আছে। মানে ভ্রমর খুবই অল্প বয়সী একটি বাচ্চা মেয়ে, তো ভ্রমর কি করবে বুঝতে পারছে না। রোহিণীও চলে এসছে, তো রোহিণীকে সামনে নিয়ে উভয়ই চুপচাপ বসে আছে। গোবিন্দলাল ভ্রমরকে বলছে যে আমি ওকে গোপনে কিছু জিজ্ঞাসা করব, তারপর ওর কপালে যা থাকে। উহাকে অর্থ এখানে রোহিণীকে বলা হচ্ছে। রোহিণী কি বলছে দেখো, এখানে গোবিন্দলাল রোহিণীকে মূলত বলছে তাকে কলকাতায় চলে যাওয়ার কথা, যে এই কথা বলেই আমি কৃষ্ণকান্তকে একমাত্র রাজি করাতে পারি যে তোমাকে কলকাতায় পাঠিয়ে দেব, এই গ্রামে বা এই হরিদ্রা গ্রামে তুমি আর থাকবে না। কিন্তু রোহিণী প্রথমে রাজি হয়ে যাচ্ছে, আমি এখনই যাইতে রাজি আছি, কিন্তু কোথায় যাইবো? গোবিন্দলাল বলছে কলকাতায় তার এক বন্ধু আছে, সেখানে বাড়ি কিনে দেবে, কিন্তু টাকা লাগবে না, অর্থাৎ টাকা এখানে গোবিন্দলাল দেবে, ঠিক আছে? তো রোহিণী প্রথমে যেতে কিন্তু সম্মত হয়ে যাচ্ছে। কত নম্বরে? 12 নম্বরে কিন্তু রোহিণী যেতে সম্মত হয়ে যাচ্ছে।
পরবর্তী পরিচ্ছেদে, ত্রয়োদশ পরিচ্ছেদে, গোবিন্দলাল যথারীতি কৃষ্ণকান্তের কাছে রোহিণীর মুক্তির দাবি করছে। কৃষ্ণকান্ত তখন আফিমের নেশায় মশগুল, এবং আফিমের নেশায় সে কি দেখছে দেখো, কার্তিক মহাদেবের মানে গোবিন্দলাল যখন তাকে জ্যাঠামশাই বলে ডাকলেন, তখন তিনি দেখলেন কি, যে কার্তিক মহাদেবকে কি সম্পর্কে জ্যাঠামশাই বলে ডাকছে। মানে গোবিন্দলালকে সে কার্তিক ভাবছে এবং নিজেকে মহাদেব, ঠিক আছে, যে কার্তিক মহাদেবকে কেন জ্যাঠামশাই বলছেন। তো আফিমের নেশা এই ধরনের জিনিসপত্র দেখছেন। নেক্সট আসছে 14তম পরিচ্ছেদ, যেখানে রোহিণী কিন্তু কলকাতায় যেতে অসম্মত হচ্ছে। 12 নম্বরে কিন্তু রোহিণী রাজি হয়ে গিয়েছিল, 14 নম্বরে এসে রোহিণী আবারও অসম্মত হচ্ছে। কেন অসম্মত হচ্ছে? কারণ সে যুক্তি দিচ্ছে যে গোবিন্দলালকে না দেখে সে থাকতে পারবে না, এবং গোবিন্দলাল এইখানেই প্রথম রোহিণীর কাছ থেকে জানতে পারছে যে রোহিণী গোবিন্দলালকে ভালোবাসে, এবং গোবিন্দলাল সেই কথা ভ্রমরকে জানায়। গোবিন্দলাল ভ্রমরকে জানায় যে রোহিণী তাকে ভালোবাসে, ঠিক আছে, এবং ভ্রমর সেটা খুবই মানে পোলাইটলি নিচ্ছে, বা খুবই মানে মানে হাস্যরসিকতার ছলে নিয়ে নিচ্ছে সেটাকে, ঠিক আছে। এরপর আসছে ভ্রমরের চাকরানির নাম। ভ্রমরের চাকরানি ক্ষীরোদা বা ক্ষীরোদমণি বা ক্ষীরিদ্ধি তনয়া। ভ্রমর ক্ষীরিকে পাঠিয়েছে রোহিণীর কাছে যে তাকে মরতে বলার জন্য, যে এমন একটা পাঠিয়েছে যে তুই মর, এমন ভেসে একটা কথা, ঠিক আছে। যে তোমায় দেখিয়া মজিয়াছে সে কি মরিতে পারে, ভ্রমর গোবিন্দলালকে বলছে। তো তা সত্ত্বেও ভ্রমর তার চাকরানিকে দিয়ে এটা বলে পাঠিয়েছে, কিন্তু ভ্রমর গোবিন্দলালকে বলছে যে রোহিণী মরবে না, তার কারণ যে তোমাকে দেখে মজিয়াছে সে কি কখনো মরতে পারে। এবার আসছে লাস্ট পরিচ্ছেদ, পঞ্চদশ পরিচ্ছেদ, যেখানে দেখা যাচ্ছে দৈনিক কার্য সমস্ত সমাপ্ত করিয়া সাপ্তাহিক নিয়মানুসারে গোবিন্দলাল দিনের শেষে কি করে, বারুণীর তীরবর্তী অর্থাৎ সেই সরোবরটির কাছে যে পুষ্পোদ্যান, সেখানে গিয়ে বিচরণ করেন। এটি হচ্ছে তার দিনের একটি প্রধান সুখ। তো সেখানে তিনি ঘুরে বেড়াচ্ছেন, এমন সময় দেখা যাচ্ছে কি, আচ্ছা, সেখানে উদ্যানের শোভা বর্ণিত আছে। বঙ্কিমের উপন্যাসে আমরা যেটা পাই, অ্যাজ ইট ইজ উদ্যানের শোভা বর্ণনা করা আছে। আকস্মাৎ গোবিন্দলালের পূর্বাহ্নের কথা মনে পড়ছে, যে রোহিণীকে বলা হয়েছিল, ভ্রমর রোহিণীকে বলে পাঠিয়েছিল যে তুই মর। তো এই কথা মনে পড়ায় ভ্রমর মানে কি মনে পড়লো দেখো, ভ্রমর রোহিণীকে বলিয়া পাঠাইছিল যে বারুণী পুকুরে সন্ধ্যাবেলায় কলসি গলায় বেঁধে ডুবে মরার জন্য, এবং মনে পড়িল রোহিণী প্রত্যুত্তরে বলেছিল আচ্ছা। ফলত গোবিন্দলাল গিয়ে দেখে যে জলের ধারে, গোবিন্দলালের কথা মনে পড়ায়, সে জলের ঘাটের কাছে যায় এবং গিয়ে দেখে যে রোহিণী আত্মহত্যার জন্য পুকুর ঘাটে এসছে, এবং সে জলে প্রায় ডুবে যাচ্ছিল, বা রোহিণী আত্মহত্যার চেষ্টা করছে, এটা কিন্তু গোবিন্দলাল দেখতে পাচ্ছে। তো এই হচ্ছে পঞ্চদশ পরিচ্ছেদ পর্যন্ত কৃষ্ণকান্তের উইলের ঘটনা। তোমাদের কাজ থাকবে নেক্সট দিন ক্লাসের আগে এই 15টা পরিচ্ছেদ তোমরা অবশ্যই টেক্সটটা এবং নোটসটা 15তম পরিচ্ছেদ পর্যন্ত পড়ে আসবে। বলো দেখি, হবে তো? 15টা পরিচ্ছেদ মাত্র, এবং খুবই ছোট ছোট পরিচ্ছেদ। টেক্সট আমি দিয়ে দিয়েছি, বলতে পারবে না কেউ যে টেক্সট নেই, টেক্সট গ্রুপে দিয়ে দিয়েছি। এবার বলো, হবে পড়া পরদিন? হবে ম্যাম, হবে ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট।